বিজয়ের ৪৯তম বছর উদযাপনের অপেক্ষায় জাতি, প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। সেজে উঠেছে বাংলাদেশ, সংসদ ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বর্ণিল আলোকসজ্জা, উচ্ছ্বসিত নগরবাসী। আমরাও চাই ভবিষ্যতে মন মানসিকতা আলোয় আলোকিত হোক। সবচেয়ে বেশি ভালো লাগে ওই যে পতাকাটা। বিজয়ের মাস, গৌরবের মাস, আমরা সবসময় এটা স্মরণ করে থাকি। আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে আমি মনে করি আপনারা সবাই মিলে এই বিজয় উদযাপন করুন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে সন্ধ্যার সময় শুরু করতে বিলম্ব হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দুই মন্ত্রীর দুই কথা। মুক্তিযুদ্ধ মন্ত্রী বললেন বিরোধিতাকারীরা মতলববাজ, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আলোচনা করেই সিদ্ধান্ত। লাল সবুজে রাঙানো রেলপথ, ৫৫ বছর পর চালু হবে চিলাহাটি হলদিবাড়ি রুট। ভারতের সঙ্গে রেল যোগাযোগের আনুষ্ঠানিক ঘোষণা হাসিনা মোদির ভার্চুয়াল বৈঠকে। গ্রাহকদের তথ্য নিয়ে প্রেমের সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল, গ্রামীণ ফোনকে আসামি করল পুলিশ। এক কর্মী ও প্রতারণা চক্রের নারী হোতা গ্রেফতার। ঊনপঞ্চাশতম মহান বিজয় দিবস উদযাপনের অপেক্ষায় বাঙালি। বর্ণিল আলোয় সাজানো হয়েছে জাতীয় স্মৃতিসৌধ সহ দেশের বিভিন্ন স্থাপনা। এই মুহূর্তে সাভারে জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন ফারুক ভূঁইয়া রবিন এবং চট্টগ্রামের সার্কিট হাউসের সামনে আছেন কমল দে। সরাসরি যাব তাদের কাছে। প্রথমে যাচ্ছি সাভারে বাপ্পির কাছে। বাপ্পি। ফয়সাল, আলোয় আলোকিত সাভারের জাতীয় স্মৃতিসৌধ, এই জন্য এক টুকরো বাংলাদেশ। আপনি জানেন আর একটি রাতের অপেক্ষা, কয়েক ঘন্টার অপেক্ষা। সেই একটি রাত পর অর্থাৎ আগামীকাল ১৬ ডিসেম্বর ভোরের সূর্যোদয়ের পরপরই কিন্তু লাখো মানুষের ঢল নামবে সারা দেশব্যাপী। এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধ কিন্তু একদমই পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে জাতির বীর সেনানীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার জন্য। আমরা দেখছি যে দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে নানা রঙের আলোক ছটা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধের যে আঙিনা এবং এর যে বেদির আশপাশ সব কিছু। এবং আমরা সকাল থেকে সেই বিষয়টি বারবারই বলে আসছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে কিন্তু এবার করোনার যে মহামারী, সেই মহামারীকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু এবার স্মৃতিসৌধে মানুষজন আসবেন, ফুল দিবেন এবং সেই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবং সকালে আমরা দেখেছি যে তিন বাহিনীর যে সশস্ত্র চৌকস দল, তারা তাদের মহড়ার কাজটি শেষ করেছেন। একই সঙ্গে আমরা দেখেছি যে গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে যারা দায়িত্বশীল রয়েছেন তারাও কিন্তু তাদের শেষ মুহূর্তের যে কাজটুকু সেটাও কিন্তু তারা সেরে নিয়েছেন। অর্থাৎ ধুয়ে মুছে কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। আগামীকাল সবাই কিন্তু এখানে আসবেন এবং ফুল দিয়ে জাতির বীর সেনানীদের শ্রদ্ধা জানাবেন। জানবো একটু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার খবর। সেখানে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। রবিন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার প্রস্তুতির কি খবর? বাপ্পি, আসলে যদি বলতে যাই যে আপনি যেমন সাভার জাতীয় স্মৃতিসৌধের কথা জানাচ্ছিলেন, ঠিক একইভাবে আমরা যেটি দেখছি যে রাজধানী ঢাকাও কিন্তু বর্ণিল আলোয় সেজেছে এবং যে বিজয়ের যে মাহেন্দ্রক্ষণ উদযাপন, সেটি কিন্তু এই কোভিড-19 মহামারীর সময়ও বাঙালি কিন্তু যে উদযাপনের যে জায়গাটা বা বিজয় উদযাপনের যেই অপেক্ষা, সেখান থেকে কিন্তু এতটুকু কিন্তু ছেদ পড়েনি। আমরা এই মুহূর্তে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি এলাকাতে আছি। টিএসসিতে আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে আমরা আসলে যেটি দেখছি যে টিএসসির পুরো ভবনটি কিন্তু লাল সবুজের আলোয় সাজানো হয়েছে। ঠিক একইভাবে আমরা রাজধানী ঢাকার অন্য জায়গাগুলোতেও ছিলাম। কিছুক্ষণ আগে মানিক মিয়া এভিনিউতে ছিলাম, জাতীয় সংসদ ভবনের যে চত্বর, সেখানেও আমরা ছিলাম। সেখানেও কিন্তু আমরা যেটি দেখেছি এবং অন্য বেশ কিছু সরকারি বেসরকারি স্থাপনাগুলো কিন্তু আমরা দেখে এসেছি। সব জায়গাতে কিন্তু একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে লাল সবুজের আলোয় যেমন ভবনগুলোকে সাজিয়ে এক ধরনের যে বিজয় উদযাপনের যে মাহেন্দ্রক্ষণ বা উপলক্ষ তৈরি করা, সেটি যেমন ছিল। আর অন্যদিকে এর মধ্য দিয়ে যে জাতীয় পতাকা এবং স্বাধীন বাংলাদেশের যে মানচিত্র, সেগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। সাধারণ মানুষ আসলে যেটি বলছেন এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তাদের প্রত্যাশা এই যে বিজয়ের আলোয় যেভাবে আলোকিত হচ্ছে, ঠিক একইভাবে যেন দেশ ও জাতি এবং রাষ্ট্র আলোকিত হয়, সেটাই সাধারণ মানুষের প্রত্যাশা। আমরা একটু জানবো বন্দরনগরীর চট্টগ্রামের খবরাখবর সহকর্মী কমলদের কাছ থেকে। কমল।
ধন্যবাদ রবিন। বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়ছে সবখানে সবার মনে, আর সেই লক্ষ্যে কিন্তু বন্দরনগরী চট্টগ্রামের সকল গুরুত্বপূর্ণ স্থাপনা, রাষ্ট্রীয় ভবন যেগুলো রয়েছে সবগুলি ভবনে কিন্তু জাতীয় পতাকা রঙে রাঙিয়ে তোলা হয়েছে, আলোকসজ্জা করা হয়েছে। এখানে কিন্তু যে ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে, ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে, সবগুলো আসলে আলোকে আলোকিত করা হয়েছে আলোকসজ্জায়। বিশেষ করে জাতীয় পতাকার যে রং লাল এবং সবুজ সব কিছুই কিন্তু জাতীয় পতাকার রঙে রঞ্জিত রাঙানো হয়েছে। বিশেষ করে আমরা যদি বলি সরকারি ভবন আমরা দেখেছি চট্টগ্রাম রেলওয়ে সদর দপ্তর যে পূর্বাঞ্চলের সিআরবি, আমরা এখন রয়েছে সার্কিট হাউসকে কিন্তু বর্ণিল সাথে সাজানো হয়েছে। একইভাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর এবং সিএমপি এবং একই সাথে হচ্ছে আদালত ভবন সহ প্রতিটি সরকারি স্থাপনা, গুরুত্বপূর্ণ স্থাপনা, দৃষ্টিনন্দন স্থাপনাকে কিন্তু এই লাল সবুজের রঙে রাঙানো হয়েছে। অর্থাৎ আগামীকাল যে মহান বিজয় দিবস পালন করতে যাবে সেটা একটি উৎসবের রং। বিজয় মানে আনন্দ, বিজয় মানে উৎসবের, সবাই জানে। ঠিক একটি দেশের বিজয়, সেই দেশের বিজয়কে সামনে রেখে যাতে উৎসব মুখর করে তোলার জন্য কিন্তু এই প্রচেষ্টা গত দুদিন ধরে কিন্তু এখানে আলোকসজ্জার কাজ চলছে। আজকে চূড়ান্ত প্রস্তুতি শেষ, এখন সে আলোকসজ্জা চূড়ান্ত রূপ নিয়েছে এবং আগামীকাল সারা দেশের মানুষের মতো বন্দরনগরী চট্টগ্রামের মানুষ আনন্দ উৎসবের মধ্যে দিয়ে তারা বিজয় দিবস পালন করবে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে যে আলোকসজ্জা করা হয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে তার সর্বশেষ। বিজয় দিবস উদযাপনে বর্ণিল সাজে বাংলাদেশ সহকর্মী কমল দে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। তারও আগে ফারুক ভূঁইয়া রবিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। ভাস্কর্য নিয়ে এবার দুই মন্ত্রী বললেন দুই কথা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলছেন ভাস্কর্য বিরোধিতাকারীরা মতলববাজ, আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আলেম ওলামাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই বঙ্গবন্ধুর ভাস্কর্য থাকবে কি থাকবে না সে সিদ্ধান্ত নেওয়া হবে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের ঐতিহ্য আর সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ভাস্কর্য, যা প্রজন্ম থেকে প্রজন্মে সাক্ষ্য দিচ্ছে ইতিহাসের। আবার রাজনৈতিক ব্যক্তিত্বের ভাস্কর্য নতুন কিছু নয়, অথচ ঢাকা মাওয়া রুটের শেষ মাথায় স্বাধীনতার স্থপতির ভাস্কর্যের নির্মাণ নিয়ে প্রশ্ন তোলে হেফাজতে ইসলাম সহ সমমনা কয়েকটি সংগঠন। শুরু হয় বিতর্ক, এ নিয়ে ক্রমেই ঘোলা হতে থাকে জল। মিছিল স্লোগানে প্রতিবাদ মুখর হয় আওয়ামী লীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে এ নিয়ে সরকারের ভাবনা স্পষ্ট হয়ে ধরা দিচ্ছিল না। এবার দুই মন্ত্রী বললেন দুই কথা। সোমবার রাতে এ বিষয়ে বেফাকের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি মন্ত্রী। তিনি বলেন মুজিব মিনার নির্মাণ সহ 5 দফা প্রস্তাব দিয়েছেন তারা, যার মধ্যে রয়েছে মানব মূর্তি বাদে মহান ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণে বিকল্প ব্যবস্থা করা, বিভিন্ন প্ল্যাটফর্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া ও ওয়াজ মাহফিল ঘিরে অপপ্রচার রোধে ব্যবস্থা নেয়া। আলাপের সিদ্ধান্ত এরকমই। মন্ত্রী বলেন ভাস্কর্য থাকবে কি থাকবে না সেটি বড় পরিসরে আলোচনার মাধ্যমেই সমাধান হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের দেখা করার প্রস্তাবও পাঠানো হবে। সরকার কখনোই নতজানু নীতি নিয়ে বিশ্বাস করেন না। ভাস্কর্য যেখানে যেভাবে আছে সেইভাবে থাকবে কি থাকবে না আমরা সবগুলো নিয়েই আলোচনা করছি। তারা দেখা করতে চেয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা প্রস্তাব দিব, একটা বড় পরিসরে আলাপ করব। আমরা সংবিধানের বাইরেও যাব না, আমরা কেউ ধর্মীয় সেন্টিমেন্টও আঘাত করতে চাই না। এদিকে ভাস্কর্য বিরোধীদের মতলববাজ আখ্যা দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। মতলববাজ এরা সবসময় ধর্মকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায়, ইসলামকে বিতর্কিত করে, জঙ্গিবাদ মানে মানুষ হত্যা করে ইসলাম কায়েম করবে। এদের এই মন গড়া ব্যাখ্যা, মন গড়া ইসলাম এই জাতীয় অতীত বারবার প্রত্যাখ্যান করেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে ধর্ম ব্যবসায়ীদের প্রতিহত করতে সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবনে জাদুকরী পরিবর্তন আনবে পদ্মা সেতু। পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন দক্ষিণাঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের জন্য মাস্টার প্ল্যান করার কথা ভাবা হচ্ছে। সানবি রূপলের রিপোর্ট। ৮০ বছর বয়সী পদ্মাপাড়ের আবুল মোল্লা জানেন না প্রবৃদ্ধির জটিল হিসাব নিকাশ। তবে যে পদ্মার ভাঙন দেখে বড় হয়েছেন, সেই পদ্মার উপরের একটি সেতু জীবন জীবিকা বদলে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। আমার বসে আমি চিন্তা করি হবে করে হয়েছে, ভালোই রাস্তাঘাট ক্লিয়ার হয়েছে। পদ্মা সেতু, পায়রা ও মোংলা বন্দর, রেল লাইন, বিমানবন্দর, মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ, শিল্পায়নের জন্য অর্থনৈতিক অঞ্চল, এসব নিয়ে করা হচ্ছে মাস্টার প্ল্যান। পদ্মা সেতু নির্মাণের ফলে দক্ষিণ বাংলায়
যে একটা ঝিমিয়ে পড়া অবস্থা ছিল সেটা পরিবর্তন হবে। সেতু ঘিরে যে স্বপ্নের জাল বুনেছেন দক্ষিণাঞ্চলবাসী তার পূর্ণ সুফল পেতে প্রয়োজন কর্মমুখী পরিকল্পনা। পদ্মার দুপারের কথাই ভাবতে হবে এবং এই দুই পারকে ঘিরেই অর্থনৈতিক পরিকল্পনা সাজাতে হবে। কখনো প্রমত্তা, কখনো সর্বনাশা পদ্মা, এই নাম ছাপিয়ে হাজার বছরের পদ্মার দুই পার এক করে একটি সেতু আশীর্বাদ হয়ে এসেছে। গর্বের এই আশীর্বাদ বাংলাদেশকে নিয়ে যাবে বহুদূর। সমৃদ্ধির অগ্রযাত্রায় বিজয়ের মাসে শুভকামনা বাংলাদেশ। সানবীর রূপল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। দীর্ঘ ৫৫ বছর পর চালু হবে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন এই রুট। ১৭ ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নীলফামারী প্রতিনিধি সাকির হোসেন বাদলের ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। ৫৫ বছর পর নতুন সাজে নীলফামারীর চিলাহাটি রেল স্টেশন। পুনরায় চালু হবে ভারতের হলদিবাড়ির সাথে রেল যোগাযোগ। উদ্বোধনী দিনের জন্য ৩০টি এমটি র্যাক সহ ইঞ্জিনকে বর্ণিল সাজে সাজানো হচ্ছে। চিলাহাটি 0 পয়েন্ট পর্যন্ত ৭ কিলোমিটার নতুন রেলপথ স্থাপন করা সহ ভিআইপি গেস্ট হাউস নির্মাণ করা হয়েছে। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধের পর বাংলাদেশের উত্তর সীমান্তে নীলফামারীর চিলাহাটি এবং ভারতের হলদিবাড়ি হয়ে দার্জিলিং পর্যন্ত রেলপথ বন্ধ হয়ে যায়। আগামী ১৭ ডিসেম্বর পুনরায় এই রেলপথ চালুর অপেক্ষায়। এখানকার অর্থনৈতিক সচ্ছলতা এবং আমাদের জিডিপি পরিমাণ বেড়ে যাবে। আর পাশাপাশি যাত্রীবাহী ট্রেন যখন চলাচল হবে, এটা তখন পর্যটনের একটা প্রাণকেন্দ্র হয়ে যাবে। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ অঞ্চলের মানুষ বলছেন, এই রেলপথ চালুর মাধ্যমে তাদের ব্যবসা বাণিজ্যে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। শুধুমাত্র ভারত নয়, নেপাল এবং ভুটানের সাথে ব্যবসায়িক সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। শেখ হাসিনাকে আমাদের আন্তরিক ধন্যবাদ। জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তা জানালেন, উদ্বোধনী অনুষ্ঠানের দিন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউনিফর্ম পুলিশের ব্যবস্থা থাকবে, তারপর সাদা পুলিশ থেকে নিরাপত্তা ব্যবস্থা থাকবে, গোয়েন্দার যে টিম আছে তারা যে কাজ করবে। এই রেলপথ চালু সহ অবকাঠামো নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ৮০ কোটি টাকা। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভির সৌজন্যে সরাসরি যাচ্ছি সেখানে। উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছি। গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে আমরা করোনা ভাইরাস মহামারী মোকাবেলা করে সমগ্র বিশ্বের বুকে নতুন উদাহরণ সৃষ্টি করেছি। প্রমত্তা পদ্মার বুক চিরে নিজেদের অর্থায়নে নির্মাণাধীন পদ্মা সেতু মাত্র সপ্তাহখানেক আগে দেশের দুই প্রান্তকে সংযুক্ত করেছে। পৃথিবীর বুকে অন্যতম শ্রেষ্ঠ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার প্রত্যয় নিয়ে দেশ এবং দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশের সকল নাগরিককে আমি বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে ২৪ বছরের রাজনৈতিক সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্মরণ করছি জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং AHM কামরুজ্জামানকে। শ্রদ্ধা জানাচ্ছি ৩০ লাখ শহীদ এবং ২ লাখ নির্যাতিত মা বোনের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আমি স্মরণ করছি ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকদের হাতে নিহত আমার মা শেখ ফজিলুন্নেসা মুজিব, ৩ ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ১০ বছরের শেখ রাসেল সহ ওই রাতে সকল শহীদকে। আজকে এই মহান দিনে আমি মুক্তিযুদ্ধে সহায়তা দানকারী বিভিন্ন দেশ ও দেশের জনগণ, ব্যক্তি এবং সংগঠনের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভারতীয় সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক বীর সদস্য আমাদের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি ভারতের তৎকালীন সরকার, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বোপরি সাধারণ জনগণকে, যারা আমাদের মুক্তিযুদ্ধে সমর্থন জানিয়েছেন এবং নানাভাবে সহযোগিতা করেছিলেন। করোনা ভাইরাস সহ নানা রোগে আক্রান্ত হয়ে এবছর যেসব রাজনীতিক, সংসদ সদস্য, বরেণ্য ব্যক্তি সহ সর্বস্তরের মানুষ মৃত্যুবরণ করেছেন, আমি তাদের স্মরণ করছি।
আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় দেশবাসী, এক পরিবর্তিত পরিস্থিতিতে এবছর আমাদের বিজয় দিবস উদযাপন করতে হচ্ছে। করোনা ভাইরাসের মহামারীর কারণে আমাদের দৈনন্দিন কার্যপ্রণালীতে পরিবর্তন আনতে হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে জনসমাগম এড়িয়ে আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয় কার্যক্রম সম্পন্ন করতে হচ্ছে। প্রতিটি মানুষের জীবনই মহামূল্যবান। কোনো অবহেলায় একজন মানুষেরও মৃত্যু কাম্য নয়। তাই আমি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বিজয় দিবস উদযাপন সহ যাবতীয় কাজকর্ম সম্পন্ন করার অনুরোধ জানাচ্ছি। আপনারা ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করবেন এবং মাঝে মধ্যে হাত সাবান অথবা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করবেন। আপনার সুরক্ষা সকলের জন্য রক্ষা কবচ। প্রিয় দেশবাসী, এই বছরটি শুধু আমাদের জন্যই নয়, বিশ্ববাসীর জন্য এক মহা দুর্যোগময় বছর। করোনা ভাইরাসের মহামারী স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি অর্থনীতির উপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশ্ব অর্থনীতি এক কঠিন সময় অতিক্রম করছে। করোনা ভাইরাসের মহামারীর ফলে অনেক উন্নত এবং উদীয়মান অর্থনীতির দেশ ঋণাত্মক প্রবৃদ্ধির মুখে পড়েছে। বাংলাদেশে আমরা সময়োচিত পদক্ষেপ এবং কর্মসূচি গ্রহণ করে এই নেতিবাচক অভিঘাত কিছুটা হলেও সামাল দিতে সক্ষম হয়েছি। আমরা প্রায় 1,21,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি, যা জিডিপি 4.3%। বিভিন্ন শ্রেণী পেশা প্রায় 2.5 কোটি প্রান্তিক মানুষকে নগদ সহ নানা সহায়তা দেওয়া হয়েছে। প্রাথমিক ধাক্কা সামলিয়ে আমাদের প্রবাসী আয়, কৃষি উৎপাদন এবং রপ্তানি বাণিজ্য ঘুরে দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 41 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। গত অর্থ বছরে 5.24% হারে আমাদের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রক্ষেপণ বলেছে 2020 সালে বাংলাদেশের আর্থিক প্রবৃদ্ধি হবে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। আমাদের বৃহৎ প্রকল্পগুলোর কাজ পূর্ণ গতিতে এগিয়ে চলছে। আমাদের স্বপ্নের ও গর্বের পদ্মা সেতু সবগুলো স্পান বসানো শেষ। ঢাকায় মেট্রো রেলের কাজ আবার পূর্ণোদ্যমে শুরু হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ এই মহামারীতে একদিনের জন্য বন্ধ হয়নি। কক্সবাজারের মাদারবাড়িতে বিদ্যুৎ কেন্দ্র এবং চট্টগ্রাম কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের মহাসড়কগুলো 4 লেনে উন্নয়নের কাজও পুরোদমে এগিয়ে চলছে। প্রিয় দেশবাসী, 1971 সালে পাকিস্তানের বর্বর বাহিনীর বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আমরা 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করি। এর আগে 1971 সালের 7ই মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে লাখো জনতার সামনে দাঁড়িয়ে জাতির পিতা ঘোষণা দিয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 26শে মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করে। তারপর তাকে পাকিস্তানে নিয়ে গিয়ে অন্ধকার কারাগারে নিক্ষেপ করে। প্রহসনের বিচারের মাধ্যমে ফাঁসি কাস্টে ঝুলানোর ষড়যন্ত্র করে। কিন্তু এদেশের মানুষ জাতির পিতা 1971 সালে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি গ্রহণের যে দিক নির্দেশনা দিয়েছিলেন, আমি কোট করছি, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে, আনকোট। সেই নির্দেশকে শিরোধার্য করে শত্রুর মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েন। বিভিন্ন বাহিনীতে কর্মরত অধিকাংশ বাঙালি সদস্য স্বাধীনতার পক্ষে প্রতিরোধ যুদ্ধে সামিল হন। বাংলার কৃষক, বাংলার শ্রমিক, ছাত্র, যুবক, রাজনৈতিক নেতাকর্মী, পেশাজীবীরা সেদিন জীবনের মায়া ত্যাগ করে মাতৃভূমি স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।
দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর রাজাকার আল বদর আল শামস বাহিনী সদস্যরা লক্ষ লক্ষ নিরীহ মানুষকে হত্যা করে, হাজার হাজার নারীর সম্ভ্রম হানি করে, 1 কোটি মানুষকে দেশ ছাড়া করে, আরও 3 কোটি মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়। পোড়ামাটির নীতি গ্রহণ করে তারা কোটি কোটি বাড়িঘর লুট করে আগুন ধরিয়ে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। কিন্তু বাঙালি জাতি মাথা নত করেনি। অত্যাচার নিপীড়ন যত বেড়েছে, বাংলার মুক্তিগামী মানুষ ততই মরিয়া হয়ে শত্রু বাহিনীর উপর প্রতি আক্রমণ শানিয়েছে। অবশেষে মুক্তিবাহিনী এবং ভারতীয় মিত্র বাহিনীর কাছে দুর্দণ্ড প্রতাপশালী পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। বাঙালি অর্জন করে চূড়ান্ত বিজয়, বাংলাদেশ হয় শত্রুমুক্ত। প্রিয় দেশবাসী, জাতির পিতা যখন যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে ব্যস্ত, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন, তখনই পরাজিত শক্তির দোসররা 1975 সালের 15ই আগস্ট তাঁকে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার মাধ্যমে শুধু একজন ব্যক্তি মুজিবের মহাপ্রয়াণ হয়নি, তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয়কে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস চালানো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার মাধ্যমে বাঙালি জাতির যে সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক অপ্রতিরোধ্য অগ্রযাত্রা সূচিত হয়েছিল তা স্তব্ধ করে দেওয়া হয়। তাকে হত্যার মাধ্যমে একটি আদর্শ ও স্বপ্নের অপমৃত্যু ঘটানো হয়, যে স্বপ্নের সঙ্গে জড়িয়েছিলেন এদেশের লক্ষ কোটি সাধারণ খেটে খাওয়া মানুষের ভাগ্য, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা গড়ার স্বপ্ন। জাতির পিতা শুধু একজন খাঁটি মুসলমানই ছিলেন না, তিনি ধর্মীয় আচারাদি নিষ্ঠার সঙ্গে প্রতিপালন করতেন। তার মতো আর কে বাংলার মানুষের মনন আকাঙ্ক্ষা বুঝতে পারত? তাই তিনি যখন সংবিধান রচনা করেন, তখন মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র এই 4টি মৌলিক বিষয়কে রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসেবে গ্রহণ করেন। কিন্তু দুঃখের বিষয়, 75 পরবর্তী মুক্তিযুদ্ধের আদর্শ বিরোধী সরকারগুলো মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মূল্যবোধগুলোকে জলাঞ্জলি দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিজেদের আসন চিরস্থায়ী করার পদক্ষেপ গ্রহণ করে, সামরিক জান্তা সঙ্গিনের খোঁচায় সংবিধানকে ক্ষতবিক্ষত করে, রাষ্ট্র পৃষ্ঠপোষকতার ধারাবাহিক অপপ্রচার চালিয়ে ইতিহাস বিকৃত করে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিরুদ্ধে কালিমা লেপনের চেষ্টা করে। ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী জাতির পিতা ইসলাম ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং প্রসারে যা করেছেন, ইসলামের নামে মুখোশধারী সরকারগুলো তা কখনোই করেননি। আইন করে মদ, জুয়া, ঘোরদৌড় নিষিদ্ধ করা, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা, মাদ্রাসা বোর্ড স্থাপন করা, ওআইসি সদস্যপদ অর্জনের মতো কাজগুলো সম্পন্ন করেছিলেন। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির মদতদাতা জিয়াউর রহমানের সব ধরনের বাধা উপক্রম করে বাংলার মানুষের এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের আহ্বানে সাড়া দিয়ে 1981 সালে দেশে ফিরে এসে আমি দলের দায়িত্ব গ্রহণ করি। পিতার আদর্শকে ধারণ করে বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর ব্রত নিয়ে কাজ শুরু করি। 1975-এর বেগান্তক ঘটনার 21 বছর পর 1996 সালে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্বে আসে। 1996 থেকে 2001 মেয়াদে এবং 2009 থেকে আজ পর্যন্ত আমাদের সরকার দেশের আর্থসামাজিক ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন সাধন করেছে। আমার সরকার ধর্মীয় শিক্ষা প্রচার এবং প্রসারে যত কাজ করেছে, অতীতে কোনো সরকারই তা করে নাই। আমরা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছি, 80টি মডেল মাদ্রাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে, কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছি, দাওরায়ে হাদিস পর্যায়ে মাস্টার্স মান দেওয়া হয়েছে, মাদ্রাসার শিক্ষকদের জন্য বিশেষ বরাদ্দ দিয়েছি, প্রতিটি জেলা উপজেলায় দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হচ্ছে, ইমাম মুয়াজ্জিনদের সহায়তার জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছি, ইসলামিক ফাউন্ডেশনের আওতায় সারা দেশে
মসজিদ ভিত্তিক পাঠাগার স্থাপন করা হয়েছে, লক্ষাধিক আলেম ওলামা কেরামের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। তথাপি 1971-এর পরাজিত শক্তির একটি অংশ মিথ্যা, বানোয়াট, মন গড়া বক্তব্য দিয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করতে ইদানিং মাঠে নেমেছে, সমাজে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। জাতির পিতা 1972 সালে বলেছিলেন ধর্মকে রাজনীতির হাতিয়ার না করতে, কিন্তু পরাজিত শক্তির দোসররা দেশকে আবার 50 বছর আগের অবস্থায় ফিরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। রাজনৈতিক মদদে সরকারকে ভ্রুকুটি দেখানোর পর্যন্ত ধৃষ্টতা দেখাচ্ছে। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়। ধর্মকে রাজনীতির হাতিয়ার করবেন না। প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালনের অধিকার রাখেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের বর্ণের মানুষের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। এ বাংলাদেশ লালন শাহ, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, জীবনানন্দের বাংলাদেশ। এ বাংলাদেশ শাহজালাল, শাহপরাণ, শাহ মাকদুম, খান জাহান আলীর বাংলাদেশ। এই বাংলাদেশ শেখ মুজিবের বাংলাদেশ, 16.5 কোটি বাঙালির বাংলাদেশ। এদেশ সকলের। এদেশে ধর্মের নামে আমরা কোনো ধরনের বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেব না। ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রেখে এদেশের মানুষ প্রগতি, অগ্রগতি এবং উন্নয়নের পথে এগিয়ে যাবে। প্রিয় দেশবাসী, চলতি বছর আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানমালা উদযাপন করছি, যদিও করোনা ভাইরাসের কারণে আমাদের কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে। আগামী বছর আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি। করোনা ভাইরাসের এই মহামারী না থাকলে আমরা যথাযথ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন করব ইনশাআল্লাহ। একই সঙ্গে চলবে জাতির পিতার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানমালা। বঙ্গবন্ধু শেখ মুজিব বলতেন, ভিক্ষুক জাতিকে কেউ সম্মান করে না। আমরা বাংলাদেশে সেই দুর্নাম ঘুচিয়েছি। আন্তর্জাতিক মহলে বাংলাদেশ আজ একটি সমীহের নাম। আজকের বাংলাদেশ আর অর্থনৈতিকভাবে ভঙ্গুর বাংলাদেশ নয়। আজকের বাংলাদেশ স্বাবলম্বী বাংলাদেশ। একটা সময় ছিল আমাদের উন্নয়ন বাজেটের সিংহভাগ আসতো বিদেশি অনুদান থেকে। আজ বাজেটের 97% মেটানো হয় নিজস্ব অর্থায়নে। বাংলাদেশ কারো দয়া বা করুণার উপর নির্ভরশীল নয়। আমরা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে সামিল হওয়ার যোগ্যতা অর্জন করেছি। জাতির পিতার স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার। আমরা তাঁর স্বপ্ন বাস্তবায়নের দ্বারপ্রান্তে। উন্নয়নের এই ধারাবাহিকতা আমাদের অব্যাহত রাখতে হবে। তবেই 2041 সালের মধ্যে আমাদের উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ হবে। প্রিয় দেশবাসী, বিজয় দিবসের প্রাক্কালে তাই আসুন আবারও আমরা শপথ নিই, আমরা যেন লাখো শহীদের রক্তের ঋণ ভুলে না যাই। আমরা যেন মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা ভুলণ্ঠিত হতে না দেই। যুবশক্তি, তরুণ সমাজ এবং নতুন প্রজন্মের কাছে আমার অনুরোধ, তোমরা তোমাদের পূর্বসূরীদের আত্মোৎসর্গের কথা কখনোই ভুলে যেও না। তাদের উপহার দেওয়া লাল সবুজ পতাকার অসম্মান হতে দিও না। যোগ্য উত্তরসূরি হিসেবে তোমরা তোমাদের পূর্বপুরুষদের বিজয় নিশান সমুন্নত রাখার শপথ নাও। এই বিজয় দিবসে প্রতিজ্ঞা করো, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ দেশকে সোনার বাংলাদেশে পরিণত করবে। তবেই 30 লাখ শহীদের আত্মা শান্তি পাবে, জাতির পিতার স্বপ্ন পূরণ হবে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে চাই, চাহি না জানিতে বাঁচিবে অথবা মরিবে তুমি এ পথে, এ পতাকা বয়ে চলিতে হইবে বিপুল ভবিষ্যতে। সবাইকে আবারও মহান বিজয় দিবস এবং জাতীয় দিবসে বর্ণিল শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।
এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।